কারিগরি ত্রুটির কারণে আগারগাঁও মতিঝিল মেট্রো রেল বন্ধ। যাত্রীদের দুর্ভোগ, উত্তর অংশে চলাচল স্বাভাবিক। রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। মশক নিধনে সিটি কর্পোরেশনের কাজকর্মেও নেই গতি। অভিযোগ অস্বীকার প্রধান স্বাস্থ্য কর্মকর্তার। দেশের স্বার্থে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কাজে না ফেরা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং রেমিটেন্স প্রবৃদ্ধিতে $24 বিলিয়ন ছাড়িয়েছে রিজার্ভ। স্বস্তি ফিরছে সরকারে, স্থিতিশীল হয়নি ডলারের বাজার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে মার্জিয়া দিশা। এবার বিস্তারিত। কারিগরি ত্রুটির কারণে সকাল 9:45 থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এই অংশে মেট্রো রেল চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন প্রকৌশলীরা। মেরামত শেষ হলে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হবে। তবে উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রো রেল চলাচল স্বাভাবিক আছে। দর্শক, এ নিয়ে আরো জানবো সহকর্মী ওবায়দুল হক মারুফের কাছ থেকে। মারুফ, ঠিক কি কারণে মেট্রো রেল আংশিক বন্ধ রয়েছে এবং যাত্রীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ত্রুটি সারাতেই বা কতক্ষণ লাগতে পারে সময়? তৃষা, এই মুহূর্তে আমি রয়েছি মেট্রো রেলের আগারগাঁও অংশে। এখানে মেট্রো রেলের আগারগাঁও অংশ থেকে আমরা মেট্রো রেলের 11 থেকে আগারগাঁও অংশ এবং মেট্রো রেলের কিছু জায়গা আমরা ভ্রমণ করেছি। মেট্রো রেলে আমরা দেখেছি যে এইখানে মেট্রো রেলের আগারগাঁওয়ের পর থেকে মতিঝিল পর্যন্ত চলাচলের যে রুটটি রয়েছে সেই রুটটিতে বিজয়নগর অংশে গিয়ে সেখানে ভায়াডাক্টের একটি স্প্রিং সরে যাওয়ায় বা স্প্রিংয়ের ত্রুটি হওয়ায় সেখানে লাইনটা একটু দেবে গেছে, উঁচু নিচু হয়েছে। অসমান্তরাল থাকার কারণেই মূলত সেখানে মেট্রো রেল স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। আমরা এখানে যেমনটা জেনেছি, মেট্রো রেল MRT লাইন 6-এর দায়িত্বশীল একটা সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে এই অংশের ভায়াডাক্টের যে দেবে গেছে, যার কারণে আগারগাঁও মতিঝিল আগারগাঁও রুটের ট্রেন চলাচল এখন ঠিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এদিকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত যাত্রী সাধারণ চলাচল করতে পারছেন এবং একই সঙ্গে যাত্রী সাধারণ যখন আমরা দেখছি যে যাত্রীরা যখন আগারগাঁয়ে আসছে তখন এক ধরনের তারা ভোগান্তিতে পড়ছেন এবং আগারগাঁও অংশে আসার পর অনেকেই এর আগেই অনেকে জানতেন না যে মেট্রো রেলের আগারগাঁও পর্যন্ত চলাচলে সীমাবদ্ধতা রয়েছে এবং যে কারণে তারা এসে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন এবং আগারগাঁয়ে নেমে গিয়ে তারা বাকি পথে যেতে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং এখানে বাস পাওয়া যাচ্ছে না, সবাই গাড়িতে উঠতে পারছেন না এবং নির্দিষ্ট সময় তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। এখানে অনেক যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে বারবার মেট্রো রেল কেন এরকম যাত্রীদের নিয়ে এরকম চলাচলে ভোগান্তির মধ্যে পড়ে, মেট্রো রেলের যান্ত্রিক ত্রুটি কেন এত ঘন ঘন হয়, এটার পেছনে কোনো মেট্রো রেল নির্মাণে বা রেল লাইন নির্মাণে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা, এখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা, এই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারকে খতিয়ে দেখার জন্য যাত্রী সাধারণ অনুরোধ করেছে। তারা অনেক যাত্রী বেশ অস্বস্তিতে রয়েছে এবং তারা জানিয়েছে যে আসলে এভাবে চলতে থাকলে মারুফ, আপনাকে এভাবে চলতে থাকলে রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। পরিস্থিতি এখন পর্যন্ত উদ্বেগজনক না হলেও চিত্র পাল্টাতে খুব বেশি সময় লাগবে না, কারণ বর্ষাকাল শেষ হওয়ায় বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে দ্রুত বংশবিস্তার করবে এডিস মশা। নগরবাসী বলছেন, সরকার পতনের পর মশক নিধনে সিটি কর্পোরেশনের কাজকর্মেও নেই গতি। যদিও ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বললেন, জোরে সোরেই চলছে মশক নিধন অভিযান। সুরাইয়া মুন্নির রিপোর্ট। সেপ্টেম্বর ও অক্টোবর এডিস মশার প্রজননের মূল মৌসুম, ফলে এ সময়টাতে ব্যাপক হারে ডেঙ্গুর বিস্তার হয়। চলতি বছর এখন পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক না হলেও ভবিষ্যৎ ভাবনার শঙ্কা কাটছে না পুরোপুরি। ডেঙ্গুর বিস্তার রোধে কার্যত থেমে আছে সিটি কর্পোরেশনের কার্যক্রম।
যদিও জনদুর্ভোগ লাঘবে প্রতিষ্ঠানটির ভূমিকা বরাবরই প্রশ্নবিদ্ধ। সরকার পতনের পর আরও গতি হারিয়েছে সংস্থাটি। মশক নিধনে নগর কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ করলেন মিরপুর ২ অঞ্চলের শিয়ালবাড়ি ও রাইনখোলা এলাকার মানুষ। এই গ্যাঞ্জামের পরে থেকে মশার ওষুধটা দেওয়া বন্ধ, নাহলে আগে মশার ওষুধ ঠিক মতনই দিয়ে যেত। যেই মশা পড়তাছ হনে একেবারে আমার কাঁচায় হারানো লাগে। এমন রাস্তা তো আইয়ে না, বস্তির ভিতরেও ঢোকে না, ওষুধ দেয় না, হুদা কেরাসিন তেলে গেরা না। কেবল ডেঙ্গু নয়, মশাবাহিত রোগের বিস্তার রোধে নানা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এবারে যে স্পেশাল যে এফোর্টটা যেটা নিচ্ছি সেটা আমরা যে ছাত্র এবং তরুণ সমাজ এই গ্রুপটাকে আমরা অ্যাড্রেস করব। অলরেডি আমরা ছাত্রদের সাথে বেশ কিছু স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আমাদের জোন পর্যায়ে বেশ কয়েকটা মিটিং হয়েছে। আমরা চাচ্ছি যে এই শক্তিটা বা এই আমাদের টুলসটা ব্যবহার করে পাবলিক মোটিভেশন এবং পাবলিক মোবিলাইজেশনের কাজটা করতে। কর্মসূচির আওতায় ৬ মাসের জন্য পূর্ণাঙ্গ মশা ও লার্ভা নিধনে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। বিভিন্ন জোনে আমাদের মসকুইটো ট্র্যাপ বসানো আছে। এই ট্র্যাপের মাধ্যমে আমরা মশার প্রজাতি, মশার ঘনত্ব এবং আমরা যে কাজগুলো করছি মশা নিবারণের জন্য সেই কাজগুলোর ইফেক্টিভনেসটা আমরা দেখতে পারি। বিটিআইটা আসলে আমরা আশা করি আমাদের এই কাজের ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা করবে, কারণ বিটিআইটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, পরিবেশের জন্য খুবই সহনশীল একটা জৈব কীটনাশক। বিটিআইটা আমরা সেপ্টেম্বরের লাস্ট অফ সেপ্টেম্বরে এ মাসের শেষের দিকে আমরা আশা করছি আমাদের হাতে পাবো। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন ডিএনসিসির শীর্ষ এ স্বাস্থ্য কর্মকর্তা। সচেতনতা এবং সম্পৃক্ততা হচ্ছে সবচেয়ে বড় পদক্ষেপ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপির ৪০তম বিসিএস কর্মকর্তা এবং ২৫তম ব্যাচ রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। দেশের বৃহত্তর স্বার্থে সীমিত সময়ের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যারা কর্মযুক্ত এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। এবং এই যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনক। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক ও সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে পৃথক মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে তাদের আদালতে হাজির করে বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকিয়াল ফারাবি আবেদন মঞ্জুর করেন। রাজধানীর বাড্ডা থানার পৃথক ২ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মণিপুরি পাড়ার বাসায় তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে প্রায় ৩ ঘণ্টা ধরে চলা অভিযানে কামালতন জ্যোতির রুম থেকে ২টি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার এবং সন্দেহভাজন ৪ জন আটক করা হয়। জব্দ করা হয় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ টাকা এবং ২টি মোবাইল ফোন। আশুলিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার জ্যোতির ৪ দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বেশিরভাগ শিল্প কারখানায় উৎপাদন চলছে। আজ কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় কয়েকদিনের মধ্যেই শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আশুলিয়া সাভার শিল্পাঞ্চলে ১,৮৬৩টির মধ্যে ২০ কারখানা বন্ধ রয়েছে এবং সাধারণ ছুটি ঘোষণা করছে ৫টি কারখানা।
রেমিটেন্সের প্রবৃদ্ধিতে বাড়ছে রিজার্ভের পরিমাণ। বর্তমানে মোট রিজার্ভ $24 বিলিয়ন ছাড়িয়েছে, আর IMF এর BPM 6 পদ্ধতি অনুযায়ী তা $20 বিলিয়ন। এদিকে ব্যাংকে 118 টাকায় ডলার কিনে বিক্রি হচ্ছে 119 টাকা, আর খোলা বাজারে প্রতি ডলার 120 টাকায় কিনে বিক্রি হচ্ছে 121 টাকায়। আরও জানাচ্ছেন রেজা খান। দেশে রেমিটেন্সের প্রবাহ বাড়ায় রিজার্ভের পতন ঠেকানো সম্ভব হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নানামুখী পদক্ষেপে রিজার্ভের নিম্নগামিতা রোধ হয়েছে। গেল অর্থবছরের তুলনায় চলতি বছরে রেমিটেন্সের 60% প্রবৃদ্ধি ঘটেছে, আর জুলাই থেকে আগস্ট মাসে এই প্রবৃদ্ধির হার 90%। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে, কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে। রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংক ও IMF এর হিসেবে রিজার্ভের পরিমাণও বেড়েছে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ 24,300 মিলিয়ন মার্কিন ডলার। IMF এর BPM 6 অনুযায়ী এটা 20,000 মিলিয়নের কাছাকাছি। এদিকে খোলা বাজারে প্রতি ডলার 120 থেকে 21 টাকায় কেনাবেচা চলছে। তবে বিদেশ ভ্রমণ কমে যাওয়ায় কেনাবেচায় প্রভাব পড়েছে বলে জানান মানি এক্সচেঞ্জ সংশ্লিষ্টরা। ডলারও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, ডলারও আমরা সেল বাই করতেছি। লেনদেন আগের তুলনায় কম, বিদেশে মানুষের যাতায়াত কম হচ্ছে আর কি। যাদের টাকা পয়সা বেশি ছিল তারা বেশি যাতায়াত করতো বিদেশে, এখন তারা হয়তো একটু আড়ালে রয়েছে, যাইতে পারতেছে না। ব্যাংকিং চ্যানেলে প্রতি ডলার 118 থেকে 19 টাকার মধ্যে লেনদেন চলছে। খোলা বাজারের সঙ্গে এই দামের পার্থক্য 1%-এরও কম। ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম তার সাথে কার্ড মার্কেটের দামের পার্থক্য এখন 1%-এর চাইতেও কম। বিনিময় হার বাজার ভিত্তিক করার ফলে ডলারের দাম স্থিতিশীল হচ্ছে বলে দাবি করছে কেন্দ্রীয় ব্যাংক। বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সাম্প্রতিক বন্যায় পাহাড়ি জেলা খাগড়াছড়িতে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে কমপক্ষে 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত। এ ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি প্রণোদনা চান কৃষকরা। খাগড়াছড়ির প্রতিনিধি তমাল দাস লিটনের তথ্যে আর জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। 4 বন্ধু মিলে গড়ে তুলেছিলেন খাগড়াছড়ি জেলা সদরে বন্ধু এগ্রো ফার্ম। সেই ফার্মের তরমুজ, শশা, বেগুন, করলা ক্ষেতের সবকিছুই বন্যার পানিতে তলিয়ে যায়। ক্ষয়ক্ষতির এমন চিত্র পুরো খাগড়াছড়ি জেলা জুড়ে। আকস্মিক বন্যা হলো পরপর 2 বার। আমাদের বন্যায় আমাদের সব একদম আমাদের নিঃস্ব করে ফেলছে, একদম মানে কোনো কিছুই নাই। আমাদের বাড়ি থেকে চাল, ধান সবগুলা ভিজে গেছে, পানিতে ভরে গেছে। বন্যায় আমাদের মাছ সবগুলো চলে গেছে, আমরা অনেক বড় একটা লসের মধ্যে পড়ে গেছি। সরকার যদি আমাকে যদি কিছু প্রণোদনা দেয় তাহলে ইনশাল্লাহ ঘুরে দাঁড়াইতে পারবো। জেলার 63,315 হেক্টর ফসলি জমির মধ্যে 10,360 হেক্টর ফসলি জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় 70 কোটি। আউশ জমি এই মুহূর্তে রিকভারি করার কোনো সম্ভাবনা নেই। এজন্য আমরা কৃষকদেরকে আমাদের আগাম রবি শস্য যেগুলি পেঁয়াজ, চীনাবাদাম, আমাদের সরিষা, ভুট্টা, এগুলি আমরা পুনর্বাসনের কর্মসূচি হাতে নিয়েছি। বন্যার পানিতে ভেসে গেছে জেলার 9টি উপজেলার পুকুর, দিঘি ও ক্রিক বাঁধের মাছ। এতে মৎস্য খাতেও 20 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। 311 মেট্রিক টন মাছ পুকুর থেকে বেরিয়ে গেছে এবং 37 লক্ষ পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যায় প্রাণী সম্পদ খাতেও কম বেশি 10 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বন্যার কারণে অনেক খামার পানিতে ডুবে গেছে এবং কিছু কিছু উপজেলাতে মুরগি সহ খামারও পানিতে ভেসে গেছে। বন্যা পরবর্তী সময়ে আমাদের কাছে আমরা রিপোর্ট পাচ্ছি যে কিছু গরু ছাগল মারা যাচ্ছে। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতেছি এবং তাদেরকে আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। এই ক্ষতি কাটাতে কৃষি বিভাগ থেকে প্রণোদনার আশ্বাস দেওয়া হলেও সুখবর মেলেনি অন্যান্য বিভাগগুলো থেকে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। দর্শক, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বেশিরভাগ শিল্প কারখানায় উৎপাদন চলছে। সাভারের জিরাবো থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, শিল্প কারখানায় উৎপাদনের বিস্তারিত আমাদেরকে জানাবেন।
বেশ কিছুদিন ধরে কিন্তু শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, কিন্তু আজকের চিন্তাটা কিন্তু ভিন্ন। আমরা বিভিন্ন কলকারখানায় দেখেছি সকাল থেকেই যে বিভিন্ন কলকারখানায় যে শ্রমিক রয়েছে সেই শ্রমিকরা কিন্তু তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন এবং উৎপাদনে তারা রয়েছে। এবং আমি দেখেছি বিভিন্ন কলকারখানার সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু মোতায়েন রয়েছে, যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমি আরেকটি বিষয়ে আপনাকে অবগত করতে চাই, সেটা হচ্ছে আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে পুলিশ সুপার আছে যে সারোয়ার আলম, ওনার সাথে কথা বলেছি। উনি যেমনটা আমাকে বলেছিলেন যে সাভার আশুলিয়াতে 1863টি কলকারখানা রয়েছে, তার মধ্যে 25টি কলকারখানা আজকে বন্ধ রেখেছে। তবে 20টি কলকারখানা রয়েছে শ্রম আইনে এবং 5টি কলকারখানা বন্ধ রেখেছে সাধারণ ছুটি। তো আইন শৃঙ্খলা সবকিছু মিলে আজকে কিন্তু সাভার আশুলিয়াতে খুবই স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছ থেকে আশুলিয়া সাভার থেকে গার্মেন্টসের সর্বশেষ তথ্য। মার্জিয়া। মেহেদী, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ায় এবছর মুখী কচু চাষে ভালো ফলন হয়েছে। বাজারে চাহিদা বেশি থাকায় সবজি জাতীয় ফসল কচু চাষে উৎপাদন খরচ বাদ দিয়ে চাষিদের লাভ হচ্ছে 3 গুণেরও বেশি। এদিকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে কৃষকদের সহযোগিতা করছে উপজেলা কৃষি বিভাগ। কুষ্টিয়া থেকে মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় মুখী কচু চাষ হয়েছে 351 হেক্টর জমিতে। প্রতি বিঘা জমিতে চাষিদের খরচ হয়েছে 45 থেকে 50 হাজার টাকা। এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় কচু চাষে উৎপাদন খরচ কিছুটা বাড়লেও পাইকারি 55 থেকে 60 টাকা কেজি দর হওয়ায় চাষিদের লাভ হচ্ছে উৎপাদন খরচের 3 গুণ বা তারও বেশি। প্রতি বিঘা জমিতে 90 থেকে 100 মন কচুর ফলন হচ্ছে। আমার 4.5 বিঘা কচু আছে, তাদের কচু 400 মন হবে। আল্লাহ বাম্পার ফলন দিয়েছে, লাভও আল্লাহ দিয়েছে খুব ভালো। বৃষ্টি না থাকাতে খরচের সংখ্যা একটু বেশি হয়েছে। এক বিঘিতে প্রায় 50 থেকে 60 হাজার টাকা মতো খরচ হয়েছে। 55-60 টাকা রেটে কচু বেচা কেনা করছি, কিন্তু প্রায় আমার 10-11 লাখ টাকা বেচা কেনা হয়েছে। যা খরচ হয়েছে এখানটা থেকে আমার 1.5 লাখ টাকা লাভ হবে। 2 মণ 2.5 মণ করে বাসি, তাতে সংসার ভালোই চলে। সবজি জাতীয় ফসল মুখী কচুর উৎপাদন বৃদ্ধিতে চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদান করছে কৃষি অফিস। এবছর যে ফলন হয়েছে আগামীতে এর চেয়ে বেশি ফলন হবে এবং অনেকেই আগ্রহ হবে। আর তার সাথে কৃষি অফিস সবসময় ওনাদের সাথে ছিল, পরামর্শ দিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা পাশে ছিলাম। সময় মতো সেচ দেওয়া হয়েছে, তাদেরকে অন্যান্য পরামর্শ দেওয়ার কারণে ফলন অনেক ভালো। কুষ্টিয়ায় চলতি মৌসুমে 601 হেক্টর জমিতে সবজি জাতীয় ফসল মুখী কচুর চাষ হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। কারিগরি ত্রুটির কারণে আগারগাঁও মতিঝিল মেট্রো রেল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ, উত্তর অংশে চলাচল স্বাভাবিক। রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক, মশক নিধনে সিটি কর্পোরেশনের কাজকর্মেও নেই গতি, অভিযোগ অস্বীকার প্রধান স্বাস্থ্য কর্মকর্তার। দেশের স্বার্থে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কাজে না ফেরা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং রেমিটেন্স প্রবৃদ্ধিতে $24 বিলিয়ন ছাড়িয়েছে রিজার্ভ, স্বস্তি ফিরছে সরকারে, স্থিতিশীল হয়নি ডলারের বাজার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।